আসসালামু আলাইকুম, ওয়েলকামিং ইউ টু editubedi.com। আমি ডক্টর ফাহাদ। আলোচনার শুরুটা আজকে একটু অন্যভাবে করতে চাই, কারণ এই পর্যন্ত যত আপলোডেড ভিডিও আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। অনেকের রিকমেন্ডেশনস এরকম ছিল যে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে যদি একটু আলোচনা করা যেত। এই আঙ্গিকে বা এই ধরনের কমেন্টসগুলোর বা এডিটিউবকে যারা ফলো করছো তাদের সার্বিক পড়াশোনার উন্নতির ক্ষেত্রে আমরা তো সবাই চেষ্টা করছি টিম মেম্বার হিসাবে যে প্রত্যেকটা জায়গাতে কিভাবে ম্যাক্সিমাম ইফোর্ট দেওয়া যায়। তবেও আমার যেটা একান্ত ব্যক্তিগত অভিমত যে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। আমি চাইবো যে এডিটিউবের ফলোয়ার যারা বা এডিটিউবকে যারা ফলো করছেন তারা অবশ্যই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। কারণ আমরা এসএসসি বেসিক্যালি আমি এসএসসি এবং এইচএসসি দুইটা গ্রুপকে ফোকাস করেই চেষ্টা করছি আপডেট করার জন্য। এইচএসসির ক্ষেত্রে বায়োলজি এবং এসএসসির ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে আমি অলরেডি চেষ্টা করছি আমার সাধ্যমতো সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সো ফিজিক্সের যে চ্যাপ্টারগুলোতে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলোকে কিভাবে সৃজনশীলের মাধ্যমে সৃজনশীল কোয়েশ্চেন যখন আসবে তখন সেটাকে কিভাবে ভালো মতো অ্যান্সার করা যাবে, এই জাতীয় কিছু কম্পারেটিভলি কঠিন কোয়েশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করতে চাইবো। তোমাদের এসএসসি পরীক্ষা তোমাদের বিভিন্ন ধরনের স্কুলের টেস্ট বা প্রি টেস্টে যে কোয়েশ্চেনগুলো, যেখানে ফিজিক্সের গতি চ্যাপ্টারটা থেকে আমি আবারও বলছি বারবার যে গতি চ্যাপ্টারে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে গাণিতিক সমস্যার 2 থেকে 3টা সমাধান দিয়েছিলাম। এখানে আমি চেষ্টা করব আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার জন্যে যেগুলো সৃজনশীলে একটু কঠিনভাবে আসে। যেমন এই অঙ্কটা বা এই সৃজনশীলটা দিয়ে যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে একটি বাঘ তার সামনে 30 মিটার দূরে একটি হরিণকে দেখে ধরার জন্য স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। হরিণটি এর সাথে সাথে 28 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে সমবেগে দৌড়াতে লাগলো। এই যে ট্রেনটা বা এই যে কোয়েশ্চেনটা, এই সিমিলার কোয়েশ্চেন কিন্তু অনেক বোর্ডে অনেকবার আসছে। সো তোমরা যদি একটু ফলো করো যে এই ধরনের কোয়েশ্চেন যেখানে একটা রাস্তা, সেখানে পিছনে একটা বস্তু, যদিও বাঘ বা সিংহ বা বিড়াল বা হরিণ যাই থাকুক না কেন, এইরকম দুইটা বস্তু, এটা হচ্ছে ম্যাটার নাম্বার 1, এটা হচ্ছে 2, এটা একটা নির্দিষ্ট দূরত্বে পিছনে আছে। এইখানে যেহেতু আমার উল্লেখ্য দুইটা প্রাণী হচ্ছে বাঘ এবং হরিণ, অনেক ক্ষেত্রে এই একই ধরনের কোয়েশ্চেন কিন্তু বিড়াল এবং ইঁদুর দিয়ে আসতে পারে বা যে কোনো কিছু দিয়ে আসতে পারে। বাট থিং ইজ, আমি এই টপিকের কোয়েশ্চেনটাকে বুঝতে পারলাম কিনা সেটা বাঘ হরিণ ইঁদুর বিড়াল যে কোনোভাবেই হোক, দ্যাট ওয়াজ পসিবল বা এটা সম্ভব হবে করাটা। সো ইন দ্যাট কেস বাঘ এবং হরিণ আমি ধরে নিলাম এটা হচ্ছে পিছনে বাঘ, যেহেতু পিছন থেকে দৌড়াবে, আর এটা হচ্ছে হরিণ। ডেটা যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, এই কোয়েশ্চেনের ডেটাটা আমি আবারও বলছি ফিজিক্সের কোয়েশ্চেনের ক্ষেত্রে চিত্রটা এঁকে নিলে বুঝতে সহজ হয়। তোমরা যারা এডিটিউবকে ফলো করো, যারা আমার লেকচারগুলোকে দেখেছো, আমি আর্নেস্ট রিকোয়েস্ট করব যে তোমরা ফিজিক্সের ক্ষেত্রে একটু চিত্র আঁকানো প্র্যাকটিস করবে। যে কোনোভাবেই হোক যে ডেটাটা দেওয়া থাকবে সেই ডেটাটা দিয়ে একটু ভিজুয়ালাইজ করলে তোমার জন্য জিনিসটা বুঝতে ইজি হবে। সো এইখানে যদি আমি বাঘ চিন্তা করি আর এখানে যদি আমি হরিণ চিন্তা করি, ও আমাকে বলেছে যে কোয়েশ্চেনে একটি বাঘ তার সামনে 30 মিটার দূরে, তার মানে এটা যদি হরিণ হয় তাহলে এইটা হচ্ছে 30 মিটার, এটা হচ্ছে 30 মিটার। এখন এটা যদি 30 মিটার হয়ে থাকে, তো এটা যদি হরিণ হয়, হরিণটি সাথে সাথে 28 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে সমবেগে দৌড়াতে লাগলো। তার মানে হরিণ যে সামনে দৌড় দিয়েছে, এই দৌড়ের ক্ষেত্রে যে ভি, দিস ইজ 28 মিটার পার সেকেন্ড। এবং তোমরা অবশ্যই একটা ওয়ার্ড মনে রাখবা, সমবেগ যখন বলবে তখন সমবেগের সাথে এইটা মাথায় রাখবে যে সেখানে কোনো ত্বরণ থাকবে না। কারণ সমবেগে গতিশীল কোনো বস্তুর এই জন্য ত্বরণ থাকে না, কারণ তার যেহেতু বেগ সবসময় সমান থাকে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বেগের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে ত্বরণও শূন্য হবে। সো হরিণ যদি দৌড়াতে থাকে 28 মিটার পার সেকেন্ড বেগে, পিছনে বাঘ কী করলো,
হরিণকে দেখে ধরার জন্য একটা দৌড় দিয়েছে স্থির অবস্থান থেকে। সো যখন এই কথাটা লেখা থাকবে তখন তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আদিবেগ u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। এখন আদিবেগ u ইকুয়াল টু যদি 0 মিটার পার সেকেন্ড হয়, সে দৌড় দিয়েছে সমবেগে না, সে দৌড় দিয়েছে ত্বরণে। বাঘ কিন্তু ত্বরণে দৌড় দিয়েছে। সুতরাং এ ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এগেইন, এখন আমার কাছে ডেটায় যে দেওয়া আছে কোয়েশ্চেনে, সেটাকে আমি যখন ভিজুয়ালাইজ করলাম, নাও আমাকে চিন্তা করতে হবে যে এই সৃজনশীলটা দেওয়ার পরে দুইটা কোয়েশ্চেন খুব ইজিলি করে। কোয়েশ্চেন দুটো হচ্ছে এরকম যে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, কখন। এটা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেনটা হয় ইজিলি। আর ঘ নাম্বার খুব কমন কোয়েশ্চেন যে কত সময় পরে এবং কত দূরত্বে বাঘ হরিণকে ধরে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, তোমার মনে প্রশ্ন হতে পারে যে বাঘ কি আদৌ হরিণকে ধরতে পারবে? কমন সেন্স বলছে যে এটা কিন্তু সমবেগে দৌড়াচ্ছে। এখন হরিণ যদি সমবেগে দৌড়াতে থাকে, হরিণের তো বেগ বাড়ছে না, কিন্তু বাঘ কি করতেছে? বাঘের যদিও সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তার কিন্তু একটা ত্বরণ আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার কিন্তু বেগ বাড়তেছে। সুতরাং এই বেগ বাড়ার কারণে এই বাঘটা এই হরিণটাকে, অথবা কোয়েশ্চেনে যদি বিড়াল ইঁদুর দেয়া থাকতো, বিড়ালটা ইঁদুরটিকে ধরতে পারবে। সো এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে কোয়েশ্চেনে হচ্ছে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। এটা তো গ নাম্বার কোয়েশ্চেন। তার আগে একটু বলে নিচ্ছি, এই জাতীয় কোয়েশ্চেনে কতে বা জ্ঞানমূলকে গতি থেকে অনেক প্রশ্ন আসতে পারে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে আছে যে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, ইভেন সমবেগ কাকে বলে, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে, মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, মহাকর্ষ কাকে বলে। ইভেন এখান থেকে এরকমও প্রশ্ন আসতে পারে যে তোমরা জানো যে ঘর্ষণ একটা চ্যাপ্টার আছে বলের দিকে। কারণ অধ্যায়ভিত্তিক তো সৃজনশীলটা এরকম না যে একটা সৃজনশীলটা দিয়ে সেটার ক খ গ ঘ বিভিন্ন অধ্যায় থেকে আসতে পারে, তখন সারপ্রাইজ হওয়ার কিছু নাই। তবে গতি থেকে যদি কোয়েশ্চেন হয়, এরকম হতে পারে যে হ্যাঁ, সুষম ত্বরণ কাকে বলে। এই যে এখানে একটা শব্দ আছে সুষম ত্বরণ। ত্বরণ মানে আমরা জানি যে বেগ বৃদ্ধির হার, সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যদি সুষম ত্বরণের কথা বলি, সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান থাকে, অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি একই হারে বৃদ্ধি পেতে থাকে, তবে তাকে সুষম ত্বরণ বলে। এই জায়গাটা একটু তোমরা মনে রাখবে। এবং পরে আর একটা প্রশ্ন হতে পারে এরকম, আমি এই সৃজনশীলটাকে কেন্দ্র করেই আমি গ ঘতে যাব। তার আগে একটু বলে নিচ্ছি খতে কীরকম প্রশ্ন থাকতে পারে। যে নিউটনের গতির 3টা সূত্র আছে। আমি এর আগেও বলেছি, তোমরা যারা নিউটনের গতির সূত্রগুলো পড়েছো তোমরা অবশ্যই জানো যে নিউটনের গতির ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লতে কি কি বলা আছে। প্রথম সূত্রটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। দিস ইজ ভেরি কমন ওয়েল নোন প্রিন্সিপালস। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা ক্লাস 9-10-এ ফিজিক্স পড়ে, তারা অ্যাটলিস্ট নিউটনের এই 3টা গতিসূত্র সম্পর্কে জানে তারা। এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটা হচ্ছে সেকেন্ড ল। থার্ড লটা কি সবাই আমরা জানি, এভরি রিয়াকশনস হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশনস। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার, এভরি অ্যাকশন, প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা দিয়েও কিন্তু অঙ্ক আছে এবং এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে রকেটের চলন বা সংঘর্ষ বা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে। সুতরাং কয়ে জ্ঞানমূলকে সকল সংজ্ঞা ইম্পর্ট্যান্ট। আর আমি আবারও বলছি, গতি চ্যাপ্টারটা ফিজিক্সের অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রত্যেকটা ওয়ার্ড, এই বইয়ে যে লেখাগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ড, আমি একটা গ্রাফের উপরে ক্লাস নিব। তোমাদের এখানে এরকম গ্রাফ দিয়ে থার্ড চ্যাপ্টারের শেষে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেটার ব্যাপারে একটু আমি দেখব। আর তার আগে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা রিডিং দিবা, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বোঝার চেষ্টা করবা, সেটার ইউজ কিভাবে হবে, ম্যাথমেটিক্যাল প্রবলেমে যখন আসবে তখন সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসগুলোকে একটু নজর দেওয়া উচিত।
খ কোশ্চেনে যদি এরকম হয় নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন করো। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা থেকে প্রথম সূত্রের প্রতিপাদন যদি করতে হয়, এইরকম একটা কোয়েশ্চেন খুব সহজ করে আমি বলে দিচ্ছি। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে F = ma, বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। সো এখন আমি যদি দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে যেতে চাই তাহলে কি হবে? আমরা যেহেতু জানি যে F = mv - u/t, যেহেতু a হচ্ছে v - u/t, আমরা কিন্তু এটা জানি a = v - u/t। সো ইন দ্যাট কেস আমি a এর ক্ষেত্রে এটাকে বসালাম। এখন প্রশ্ন হচ্ছে, সো F = mv - mu/t, বা আমি যদি এটাকে এরকম বলি যে mv - u = ft। এই যে সমীকরণটাতে আমরা আসলাম, এই সমীকরণটাতে এসে আমরা এভাবে বলতে পারি, যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, অর্থাৎ f এর মান যদি 0 হয়, ইন দ্যাট কেস আমরা 0-র সাথে t গুণ করলে কি হবে? if f = 0, then mv - u will be 0, কারণ এটা হচ্ছে 0 হবে, টোটাল রাশিটাই 0 হবে। সুতরাং এই 0টা এই জন্য এখানে দিয়েছি কারণ f এর মান 0, তার মানে বাইরে থেকে বল প্রয়োগ করা হয় নাই। কিন্তু আমরা জানি বস্তুর ভর m যেখানে আছে এটা তো 0 হতে পারে না। সুতরাং যেহেতু m 0 হতে পারে না, সুতরাং আমরা এতটুকু লিখতে পারি v - u = 0, যেহেতু m is not equal to 0। এখন v - u যদি 0 হয় তাহলে v = u হবে। ইট মিনস যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বস্তুর শেষ বেগ এবং আদি বেগ সেম থাকে। অর্থাৎ যদি বস্তু স্থির থাকে তাহলে বস্তু স্থিরই থাকবে, আর যদি বস্তু গতিশীল থাকে তাহলে সে গতিশীল থাকবে সমান দ্রুতিতে। এবং এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল। আর নিউটনের ফার্স্ট ল এর ক্ষেত্রে আমরা সবসময় জানি আমরা দুইটা কনসেপ্ট পাই, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে জড়তা। তোমরা এটা জানো যে বল হচ্ছে একটা বাহ্যিক কারণ যেটা কোনো বস্তুকে গতিশীল করে অথবা কোনো গতিশীল বস্তুকে তার গতির পরিবর্তন করে, ইভেন থামিয়ে দিতে পারে। আর জড়তার ক্ষেত্রে তোমরা জানো যে বস্তুর একটা নিজস্ব ধর্ম যেটা সে বজায় রাখছে, সেটাকেই তার মেনটেন করার বা সেই অবস্থায় থাকার যে তার প্রবণতা, এটার নাম হচ্ছে জড়তা। এবং সেটা হচ্ছে দুই ধরনের, একটা গতি জড়তা এবং স্থিতি জড়তা। সো এই ছোট্ট প্রমাণটা আমার মনে হয় তোমরা পারবে। এবার যে সৃজনশীলটা নিয়ে আলাপ করছিলাম সেটার মধ্যে আসা যাক। যদি এই ডেটাতে কোয়েশ্চেনটা দেওয়া থাকে যে কখন হরিণের বেগ আর বাঘের বেগ সমান হবে। এখন আমি জানি যে হরিণের বেগ হচ্ছে 28 মিটার/সেকেন্ড, যেটা হচ্ছে সমবেগ, যে বেগটা পরিবর্তন হবে না। অর্থাৎ বাঘের কখন বেগ 28 মিটার/সেকেন্ড হবে? যখন আদিবেগ এবং এ দেওয়া আছে। সুতরাং আমি কোয়েশ্চেনে বলতে পারি আমাকে দেয়া আছে যে বাঘের ক্ষেত্রে ইউর মান হচ্ছে 0 মিটার/সেকেন্ড, যেহেতু এটা স্থির অবস্থান থেকে যাত্রা করেছে। এর মান হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে ত্বরণ। এবং আমি জানি বাঘের কি বেগ অর্জন করতে হবে? 28 মিটার/সেকেন্ড। সো থিঙ্ক যে এই জিনিসগুলো তোমাকে দেওয়া আছে এবং কোয়েশ্চেন করেছে কখন। সো আমাকে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি। এখন আমার কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করলে টি পাবো? দিস ইজ সো ইজি যে আমরা জানি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা পাবো যে সূত্রটা হচ্ছে v = u + at। কারণ বাঘের কিন্তু 28 মিটার/সেকেন্ড অর্জন করতে হবে কতক্ষণ পরে? এতক্ষণ পরে। তখন কি হবে? আমরা এটাকে কি করতে পারি? u + at = v। সুতরাং এটি হচ্ছে v - u। সুতরাং t হচ্ছে v - u/a। v হচ্ছে 28, u হচ্ছে 0 and a হচ্ছে 4। So it means 7 সেকেন্ড। This is so easy। এই 7 সেকেন্ড পরে
বাঘের বেগ 28 মিটার পার সেকেন্ড হবে। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে 7 সেকেন্ড যে বাঘ দৌড়ালো হরিণের দিকে, হরিণ কি এই 7 সেকেন্ড বসেছিল? না, তো হরিণও তো সামনে গেছে, কারণ ওরা তো একসাথে দৌড় দিয়েছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, লাস্ট কোয়েশ্চেন, যেটা ঘ নম্বর কোয়েশ্চেন, যে কখন এরা দুজন দুজনকে ধরবে, মানে কখন বাঘটা হরিণকে ধরবে, বা আদৌ ধরতে পারবে কিনা, বা কত দূরে গিয়ে ধরবে। এই যে কোয়েশ্চেনটা, এটা খুবই কমন কোয়েশ্চেন এই সিনারিওতে। তোমরা যারা টেস্ট পেপার সলভ করেছো বা ক্লাস 10-এর যারা এসএসসি পরীক্ষা এবার দিয়েছো, তারাও জানো যে এই প্রশ্নগুলো হচ্ছে খুবই কমন এই সিনারিওতে, যে কখন বাঘ হরিণকে ধরবে অথবা কখন বিড়াল ইঁদুরকে ধরবে বা আদৌ ধরতে পারবে কিনা। সো লেটস ফাইন্ড আউট যে এই কোয়েশ্চেনটাতে কিভাবে এটা সমাধান করা যায়। আমি এই অঙ্কটার ক্ষেত্রে একটু ধরে নেব যে টি সময় পরে আমি ধরি যে ও এখান থেকে স্টার্ট করেছে, এইখানে এসে হরিণ বাঘকে ধরবে, বাঘ হরিণকে ধরবে অথবা বিড়াল ইঁদুরকে ধরবে। এই জায়গাটাতে আমি চিন্তা করে নিলাম। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স মিটার পরে, এবং আমি ধরে নিলাম যে টি সেকেন্ড পরে। তার মানে হচ্ছে টি সেকেন্ড একটা সময় ধরে নিলাম আমি, যে এতক্ষণের মধ্যে বাঘ এখানে গিয়ে পৌঁছাবে, হরিণও এখানে গিয়ে পৌঁছাবে। এখন আমি দুইটা জিনিসকে ধরে নিয়েছি। এই জায়গাটাতে আমরা ফার্স্টে কি লিখব, যে আমরা এই জায়গাটাতে চিন্তা করতে পারি যে ধরি টি সময় পরে বাঘ হরিণটিকে ধরতে পারবে। ওকে, এখন এই টাইমটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার এক্স, যেটা আমি ধরেছি, যেটা আমি জানি না, কিন্তু আমি জানি যে এতক্ষণ যদি টি সময় ধরে যদি এই বেগে হরিণ দৌড়াতে থাকে সমবেগের ক্ষেত্রে, তাহলে সূত্রটা কি হবে। আর আমি যদি এইটা বলি যে এক্স দূরত্বে ধরতে পারবে, টি সময় পরে এক্স দূরত্বে বাঘ হরিণটিকে ধরতে পারবে। ইফ দিস ইজ দ্য সিনারিও, হরিণের ক্ষেত্রে কি হবে? S equals to VT। এখন এটা যদি সূত্র হয়, S equals to VT যদি সূত্র হয়, তাহলে এতটুক হচ্ছে আমার X, V হচ্ছে 28, আর এটা হচ্ছে T, যেটা আমি জানি না। সুতরাং আমি বলতে পারি যে এতটুকু হচ্ছে X, সুতরাং X equals to 28T। সুতরাং দিস ইজ X, এই এসটা হচ্ছে এক্স, এই ভি হচ্ছে 28, আর 80 সেকেন্ড ধরে ও সামনে এই পর্যন্ত গেল। এখন প্রশ্ন হচ্ছে এতক্ষণের মধ্যে বাঘ কতটুকু যাইতে হবে? বাঘের যাইতে হবে 30 প্লাস এক্স। এখন বাঘের যদি 30 প্লাস এক্স পর্যন্ত যেতে হয়, একটু সিনারিওটা খেয়াল করো। এক্ষেত্রে এই জায়গায় বাঘের ক্ষেত্রে বাঘ এমনিতেই 30 মিটার পিছনে ছিল, সুতরাং টোটাল 30 প্লাস এক্স সমান, এটা হচ্ছে আমার টোটাল এস। সুতরাং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কারণ এই ভ্যালুটা কেন বসালাম, বা এই সূত্রটাই কেন বসালাম, কারণ এখানে হচ্ছে ইউ টি টোটাল, হাফ এ দেওয়া আছে টি স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে আমরা যদি মান বসাই, তাহলে কীরকম মান পাওয়া যাবে? 30 প্লাস এক্স, ইউর মান 0 ইন্টু টি প্লাস হাফ এর মান 4 ইন্টু টি স্কোয়ার, এখানে 2 থাকে, এটা 0, তার মানে 30 প্লাস এক্স সমান 2t স্কোয়ার। এখন এই জায়গাটাতে আমি যদি বলি
যে 30 + x 2t² - 30 - x = 0। এই জায়গাটাতে যদি এরকম হয় 2t² - 30 - x = 0, এখন এটা হচ্ছে বাঘের ক্ষেত্রে। হরিণ যদি একই সময়ে এই জায়গায় গিয়ে পৌঁছায় এবং বাঘও যদি পৌঁছায়, তাহলে এই x এর ভ্যালুটা আমরা এখানে কি পেয়েছিলাম 28t। সুতরাং এখান থেকে আমরা পাই, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যে আমরা এখানে বাঘের ক্ষেত্রে সমীকরণটা পেয়েছি। সুতরাং 2t² মাইনাস এই যে x আছে, এই x এর বদলে আমরা কি বসাতে পারি 28t - 30 = 0। যেহেতু x = 28t, এই যে x এর জায়গায় এটা বসিয়েছি, এই যে -30 জায়গা মতো আছে। এখন এই ধরনের সমীকরণের ক্ষেত্রে একটু আমাদেরকে মিডল টার্ম করতে হবে, এবং মিডল টার্ম কিন্তু তোমরা পারো। সেটা কীরকম, আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে থাকলো t² - 14t - 15 = 0। এখন মিডল টার্ম কীভাবে করব, t² - 15t + t - 15 = 0। এটা কিন্তু 15 মিডল টার্ম করেছি, 15 থেকে t মাইনাস হবে -14t, সো ইট উইল বি t, যদি আমি কমন নিই t - 15 প্লাস, যদি এখানে 1 কমন নিই t - 15 = 0। ইন দ্যাট কেস t - 15 and t + 1 = 0। সুতরাং t can be 15 or t can be -1। সুতরাং দুইটা মান আমরা পেয়েছি, অর্থাৎ 15 সেকেন্ড পরে বাঘ হরিণকে ধরতে পারবে 15 সেকেন্ড। এখন এই যে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ড কিন্তু হচ্ছে এইটা। সুতরাং 15 সেকেন্ড পরে যদি গিয়ে বাঘ হরিণকে ধরে, তার মানে এতক্ষণের মধ্যে বাঘও কিন্তু এই পরিমাণ জায়গা অতিক্রম করেছে। অর্থাৎ t = 15 ইজ দ্য অ্যাকসেপ্টেড ভ্যালু, যেহেতু t এর মান মাইনাস হতে পারে না, t এর ভ্যালু মাইনাস হতে পারে না। সুতরাং t = -1 ইজ নট অ্যাকসেপ্টেড কোনটা 15। এখন 15 সেকেন্ড পরে যদি বাঘ হরিণকে ধরে, তাহলে 15 সেকেন্ডের মধ্যে এই হরিণটা কত দূর গিয়েছে। সুতরাং এই x হচ্ছে 28 × 15, it will be 420 মিটার। অর্থাৎ এটা হচ্ছে 420 মিটার, অর্থাৎ 420 মিটার অতিক্রম করার পরে, আর এটা হচ্ছে 30, তাহলে বাঘ অতিক্রম করবে 450 মিটার আর হরিণ অতিক্রম করবে 420 মিটার। অর্থাৎ হরিণের 420 মিটার যাওয়ার পরে এবং বাঘের 450 মিটার যাওয়ার পরে 15 সেকেন্ড পর বাঘ হরিণকে ধরতে পারবে। এই হচ্ছে একটা সৃজনশীলের এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার। সো আশা করি আমি যে তোমরা হয়তোবা এই জিনিসটাকে এইভাবে করবে। এটাকে অন্যভাবেও করা যায়, কিন্তু আমার মনে হচ্ছে এইভাবে করলে তোমাদের জন্য এই ধরনের অঙ্ক, যদি সামনে একটা অবজেক্টিভ থাকে বা পিছনে একটা অবজেক্ট থাকে, একজন দৌড়াচ্ছে কখন ধরতে পারবে। সুতরাং তোমরা এটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে করবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ।